বাট আমি আপনাদেরকে এনকারেজ করবো যে আপনাদের যদি মানে এরকম স্পোকেন মানে বক্তৃতা দেওয়ার ক্ষমতা ভালো থাকে, ইউ শুড জয়েন পলিটিক্স। এবং এটা ভালো আসলে। পলিটিক্স একটা ডিফারেন্ট জগৎ। এটা একটা নেশার মতো, যারা গেছে তারা ভালো করছে, হয়তো খারাপও করছে। কিন্তু আমাদের সবসময় দেখা যায় যে বাংলাদেশে সবচেয়ে মানে পৃথিবীর সব জায়গায় সবচেয়ে খারাপ মানুষটাই আসলে পলিটিক্সে টিকে যায়। এটা কারণ হচ্ছে যে আমরা আহ, মানে নিজের একটা সুযোগ চাই সবসময়। হ্যাঁ, যদি কোথাও 50 টাকা দিয়ে কাজ হয় তাহলে আমরা ওটা দিয়েই করতে চাই, আমরা কেউ লাইনে দাঁড়াতে চাই না। তো এই টেন্ডেন্সি যতদিন আসে ততদিন গুড পলিটিশিয়ান পৃথিবীর কোথাও আসবে না। তো এটা একটা মিথোলজি আর কি। তো সেই হিসেবে আমি বলবো যে আপনারা যারা ইয়াং আছেন, উপজেলা চেয়ারম্যান, মেম্বার এসব ইলেকশন করে দেখতে পারেন। ইন্টারেস্টিং লাগবে, জীবনে একবার করে দেখা ভালো। ঠিক আছে, বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। অ্যান্ড আই এনকারেজ ইউ টু সিট ফর আইএলস, এবং আপনারা বিদেশের যে এক্সামগুলো আছে, পিটিই অ্যান্ড আদার্স, কিছু টাকা টাকা জমায়ে আপনারা চাইলে এক্সামগুলো দিয়ে বিদেশি ইউনিভার্সিটি বা ওয়ার্কিং ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। যে যেখানে এস্তোনিয়া বা যে কোনো দেশ চলে গেলেও হবে। সো নিজের মাতৃভূমির চেয়ে ভালো কিছু নেই, তবুও আই এনকারেজ ইউ টু লিভ দ্য কান্ট্রি অ্যাজ সুন অ্যাজ পসিবল। কারণ নেক্সট 10 ইয়ার্স বা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেটা বলে, আসলে সুখে শান্তিতে বাংলাদেশে বাস করা খুব টাফ। 5 বছর শান্তিতে থাকলে 5 বছর অশান্তি হবে, যেটাই হন না কেন। লোকে গায়ে আপনার পাড়া দিয়ে মারামারি করবে, ঠিক আছে? আপনার কিছু করার নাই, আপনি যতই ভালো থাকার চেষ্টা করেন, ইউ ক্যান বি দেয়ার। সো দ্যাটস ওয়াই আই এনকারেজ ইউ টু লিভ দ্য কান্ট্রি ইফ ইউ হ্যাভ দ্য পটেনশিয়ালিটি। এবং আই হোপ যে আপনাদের সবারই আছে। আমাদের দেশে করার অনেক কিছুই আছে, বাট আমরা ডিভিডেন্স পার্টিও অনেক কিছু করতে পারি। বাংলাদেশের ইকোনমি আসলে ওটার উপর ডিপেন্ডেন্ট। সো এত বিদেশ চলে যাওয়া জিনিসটাকে ডিসকারেজ করার কিছু নেই, আমাদের জনসংখ্যা অনেক বেশি। সো ইফ ইউ লিভ দ্য কান্ট্রি, কিছু জায়গা অন্তত খালি হলো। হোয়াট এভার। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে যে ডিটারমিনার্স, এবং অলরেডি আমি বলেছি টপিকটা খুবই ছোট। তবে এটা থেকে পরীক্ষাতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, যার কারণে ছোট টপিক হলেও আমাদেরকে আলাদা করেই পড়তে হবে। যদিও কোচিং হলে আমি এক শিটে হয়তো 4টা টপিক রাখতাম, এটার মধ্যে এটা 5 মিনিটের টপিক হিসেবে ডিটারমিনার রাখতাম। বাট আজকে আমরা ডিটেলে আলোচনা করবো, যেহেতু এটা ফাউন্ডেশন কোর্স, সো ফাউন্ডেশনের মতো করেই। ঠিক আছে, 4 ধরনের ডিটারমিনার আছে। এখন ডিটারমিনার নামটার একটু খেয়াল রাখতে হবে। ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক, ঠিক আছে? এখন আমি বলেছি যে ইংরেজি গ্রামারের সবচেয়ে দুইটা গ্রামার হচ্ছে, দুইটা পার্ট অফ স্পিচ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ, অর্থাৎ নিউক্লিয়াস আর কি, যেটা হচ্ছে কেন্দ্র। তো দুইটা গ্রামারই হচ্ছে কেন্দ্র, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে নাউন। প্রায় অলমোস্ট আদার পার্ট অফ স্পিচেস গুলো এই জন্যই তৈরি হয়েছে। ঠিক আছে, আপনি দেখেন নাউনের জন্য প্রোনাউন তৈরি হয়েছে, নাউন প্রোনাউনের জন্য অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে, অ্যাডজেক্টিভের জন্য অ্যাডভার্ব তৈরি হয়েছে, ভার্বের জন্য অ্যাডভার্ব তৈরি হয়েছে। সো ভার্ব ইজ দ্য সেন্টার অফ এভরিথিং, আই মিন ভার্ব এন্ড নাউন। তো যার কারণে আপনাকে নাউনকে আইডেন্টিফাই করার জন্য কিছু চিহ্ন ব্যবহার করা হয়। কিছু চিহ্ন নাউনের পূর্বে ব্যবহৃত হয়, যেটা দ্বারা এইগুলো চিনলে আমার কি হবে, এরপরে যে নাউন আছে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে? এবং এরা নির্দেশ করে যে এর পরের শব্দটা নাউন হবে, অর্থাৎ এদের পরে সাধারণত নাউন বসে। এবং এই জন্য এদের নাম দেওয়া হচ্ছে ডিটারমিনার। ডিটারমাইন মানে নির্দেশ করা, দেখিয়ে দেয়া। হুম। তো কাদের ডিটারমাইন করে? ডিটারমিনাররা মূলত নাউনকে ডিটারমিন করে, যে এর পরের শব্দটা হচ্ছে নাউন। এবং সেই নাউনের নানা ধরনের তথ্য এরা প্রদান করে থাকে, সেটা ডেমনস্ট্রেট করতে পারে, প্রদর্শন করতে পারে, অধিকারে থাকা বোঝাতে পারে, আর সংখ্যা বোঝাতে পারে। সো 4 ধরনের আমরা সাধারণত ডিটারমিনার দেখে থাকি ইংরেজিতে। একটা হচ্ছে আর্টিকেল, এবং এটাও মনে রাখতে হবে যে কিছু কিছু গ্রামার বইয়ে এখন ডিটারমিনারকে আলাদা একটা পার্ট অফ স্পিচ হিসেবে দেখানো হয়। সো কোনো পরীক্ষাতে যদি কোশ্চেন আসে যে আর্টিকেল কোন পার্ট অফ স্পিচ, অপশনে যদি ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ থাকে, আনসার কি হবে? এটা কিন্তু খুব কঠিন একটা সমস্যা এখন।
ধরেন কিছু কিছু গ্রামার বই ডিটারমিনারকে পার্ট অফ স্পিচ হিসেবে দেখানো হচ্ছে, সেই হিসেবে কিন্তু আনসারটা ডিটারমিনার হবে। ঠিক আছে? সো কোথাও যদি আর্টিকেল অপশনে এ অ্যান্ড দি কোন পার্ট অফ স্পিচ আসে, তাহলে অপশনে ডিটারমিনার থাকলে অবশ্যই ডিটারমিনার হবে, আর না থাকলে অ্যাডজেক্টিভ হবে। ওল্ড গ্রামারে আর্টিকেলকে অ্যাডজেক্টিভের ভেতরে ধরা হয়, কিন্তু মডার্ন গ্রামারে, আই মিন মডার্ন বলতে কি, সবসময় মডার্ন মানে ভালো এটা কিন্তু মনে রাখলে হবে না, মডার্ন মানে খারাপ হতে পারে। সো মডার্ন মানে ধরেন এক সময় চিন্তা করেন আমরা যারা 2000 সালের পরে জন্মেছি, আমাদের বেশিরভাগ লোকজনেরই জামা কাপড় ছোটবেলায় ছিঁড়ে গেলে সেটাতে তালি মারা হতো, তাই না? এটা কার কার হয় নাই? এখানে অলমোস্ট লোকজনই আছে যাদের প্যান্ট ছিঁড়ে যায় তো মাঝখানে একটা তালি দিয়ে, অথবা কোথাও ছিঁড়ে গেলে সেটাকে রিপু করা বলে, নানা ধরনের ফুলের ডিজাইন করে সেই শার্টটা আমরা পরতাম। এবং মানে তালি মারার জায়গা না থাকলেই তখন আমরা শার্টটা পরিবর্তন করতাম বা সেই প্যান্টটা পরিবর্তন করতাম। তো এখন দেখেন মানুষ ওই একই জিনিসটাকে কি করছে, তারা একটা নতুন প্যান্ট কিনছে যেটা ছেঁড়া প্যান্ট। মানে এক সময় যেটা গরিবনা, অন্য সময় সেটা ধনীপনা। মানে সেটা এক সময় ধনী রিচ ম্যানদের ফ্যাশন হয়ে গেছে, যেটা আমরা একসময় গরিবই, মানে আমাদের কাছে অর্থ না থাকার কারণে আমরা করতাম, সেটা এখন ফ্যাশন। তো রীতিমতো এই এই মডার্নিটি ডাজন্ট মিন দ্যাট ইট ইজ দ্য অ্যাবসলিউট ওয়ান। এটা মনে রাখতে হবে যে মডার্ন মানেই কিন্তু শ্রেষ্ঠ নয়। ঠিক আছে? ক্লাসিক মানে শ্রেষ্ঠ। যেটা ধরেন এর আগেও মানুষ হচ্ছে নর্মাল একটা প্যান্ট পরতো, এখন মানুষ, ছেলেরা প্লাজো পরে, সরি ঢিলা প্যান্ট পরে। বাট এই এরকম প্যান্ট, ব্যাগি প্যান্ট আমাদের কিনে দিলে আমরা খুব মাইন্ড করতাম, তাই না? সাধারণত ঈদের সময় আমাদের এমন প্যান্ট কিনে দেওয়া হতো যেটা 1 বছর পরা যাবে, যার কারণে ওর মধ্যে আবার যদি হাইট বাড়ে, তো যার কারণে আমাদের ব্যাগি প্যান্ট কিনে দেওয়া হতো। এখন সেটা আমরা খুব অপছন্দ করতাম, আবার মেরে টেরে নিয়ে আসতাম। এখন লোকজন ব্যাগি প্যান্টকে ফ্যাশন হিসেবে নিয়েছে, তার মানে একটা সময় যেটা আমরা পছন্দ করতাম না সেটা আরেক সময় ফ্যাশনে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে মডার্নিটি। বাট আপনি দেখবেন 1900 শতক থেকে শুরু করে আজ পর্যন্ত স্যুট, যারা স্যুট পরে, আই মিন কোট অ্যান্ড টাই ধরেন এটা, বা স্যুট যেগুলো আছে এগুলো পরে, এগুলো সেম আছে। কিছু লোকজন আছে যারা চুজ করে পরে, বাট এটা কিন্তু একটা অ্যাভারেজ ক্লাসিক স্টাইল আছে, মানে কিছুটা ব্যাগি অ্যান্ড চুজের মাঝখানে হবে। ঠিক আছে? আহ, এটাকে আমরা বলি ফিট, স্লিম ফিট। তো স্লিম ফিট হবে, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফর এভরি টাইম সিন্স দ্য বিগিনিং। সো দিস ইজ দ্য ক্লাসিক ওয়ান। সো সবসময় মনে রাখবেন যে ট্র্যাডিশন কথাটা শুনলে অনেকে নাক ছিটকে, আরে ট্র্যাডিশনাল গ্রামার, হ্যাঁ। সো ট্র্যাডিশন ডাজন্ট মিন দ্যাট ইট ইজ ব্যাড, ইট মিনস দ্যাট ইট ইজ ইউনিভার্সাল, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। বাট মডার্ন মানে হচ্ছে যে এখন এভাবে ব্যবহার করা হচ্ছে, এখন এখন ব্যবহার করা হচ্ছে, মানে এটা যে ট্র্যাডিশন হয়ে যাবে এক সময়, এটার গ্যারান্টি ঠিক দেওয়া যেতে পারে না। অনেক ট্র্যাডিশনাল জিনিসপত্র আসছে, পাকি জামা আসছে, আহ কি শাড়ি আসছে যেন, নানা ধরনের। একসময় এটার জন্য নাকি লোকজন আত্মহত্যাও করতো, আমরা দেখতাম 14-15 বা তার পরের সালের দিকে। ওই শাড়ি না পাইলে মানুষ আত্মহত্যা করতো। সো দিস ইজ মডার্নিটি। এই শাড়ি এখন চলে নাকি? এখন কেউ আর পরে না। ঠিক আছে? দিস ইজ দ্য মডার্ন ওয়ান। সো ইন মডার্ন গ্রামার দিস ইজ ডিটারমিনার্স, অ্যান্ড ওল্ড গ্রামার এটা সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ, মনে রাখতে হবে। ওল্ড বলতে ট্র্যাডিশনাল গ্রামার। সো কোথাও যদি অপশনে ডিটারমিনার থাকে সিলেক্ট ডিটারমিনার্স, যদি না থাকে তাহলে সিলেক্ট দ্য ট্র্যাডিশনাল ওয়ান, অ্যাডজেক্টিভস। ওকে? সো প্রথমে একটা আছে আর্টিকেল। আমরা আর্টিকেল এ, অ্যান এবং ডি এর ব্যবহার কিন্তু শিখেছি। আপনাদের একটা শীট দেওয়া হয়েছে, যারা ফাউন্ডেশনের বইটা কিনবেন, কিছু মানে জানুয়ারি শেষে বের হবে, সেখানে আরো ডিটেল দেওয়া আছে, মানে এর চেয়ে বেশি ডিটেল ভবিষ্যতে। না কিনলেও চলবে, যারা এই শীট প্রিন্ট করবেন তাদের বই কেনার দরকার নেই, আর নিয়ারলি কাছাকাছি হবে। সো পজিটিভ ডিটারমিনার্স such as my, your, his, her এগুলো হচ্ছে ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার এগুলো এসেছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে। ছোটবেলায় আমরা পড়েছি না, এই হয় একটি কলম, তাই না? একদম ক্লাস 1-এ আমাদেরকে জোরে জোরে, মানে লাউডলি পড়তে হতো, রিসাইট করে পড়তে হতো, তালে তালে পড়তে হতো, একজন পড়তো বাকিরা বলতো। এই হয় একটি কলম, ইট ইজ আ পেন, দিস ইজ আ পেন। ওই হয় একটি কাগজ, দ্যাট ইজ আ পেপার, দ্যাট ইজ আ বুক, রাইট? এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে যখন আমরা নাউনের পূর্বে ব্যবহার করি, তখন আমরা এটাকে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার বলি। তারপরে আছে সবচেয়ে কঠিন, যেটা কোয়ান্টিফায়ার্স, যেটা হচ্ছে সংখ্যা প্রকাশক, অর্থাৎ পরিমাণ প্রকাশক, পরিমাপ প্রকাশক। কোয়ান্টিফাই মানে কি? কোয়ান্টিটি থেকে এসেছে। কোয়ান্টিটি মানে যেটা পরিমাপ বা সংখ্যা প্রকাশ করে,
এমন কিছু। সবসময় সংখ্যা প্রকাশ প্রকাশ করবে না, এটা হচ্ছে আহ কিছু জায়গায় আমার যখন সংখ্যা নেই তখন জাস্ট পরিমাণটা প্রকাশ করবে। সো কোয়ান্টিফায়ার মানে হচ্ছে যেটা পরিমাণ প্রকাশ করে। একটু খেয়াল রাখতে হবে, এর আগে আমি বলেছি যে প্রত্যেকটা পার্ট অফ স্পিচের একটা নির্ধারিত পজিশন আছে, এবং এই পার্ট অফ স্পিচ যখন অন্য কোনো পজিশনে ব্যবহৃত হয় তখন ওর নামটা বদলে যায়। যেমন আমি যদি বলি যে দ্যাট ইজ মাই ফ্রেন্ড, দেখেন এখানে দ্যাট কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। একটু চ্যাট বক্সটা খুলে দিলে বেটার হয় মনে হয়। সো এখানে দ্যাট কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এর প্রমাণ কি? দেখেন দ্যাট শুধুমাত্র সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? একটু খেয়াল করলে বোঝা যাবে যে এখন দ্যাট এখানে নিজে সাবজেক্ট। আমরা জানি নাউন এবং প্রোনাউন ছাড়া আর কেউ সাবজেক্ট হতে পারে না, রাইট? নাউন এবং প্রোনাউন ছাড়া আর কেউ সাবজেক্ট হতে পারে না। সো দ্যাট কিন্তু এখানে সাবজেক্ট, ইট ইজ এ প্রোনাউন। বাট আমরা যদি একটা নাউনের পূর্বে প্রোনাউন ব্যবহার করি, যেমন দিস পেন, এখানে দিসটাকে দেখেন তো, দিসকে এখানে প্রোনাউন নাকি অন্য কিছু? বলেন তো, নাউনের আগে কে বসতে পারে? আমি কিন্তু ফ্রেজ অ্যান্ড ক্লজের ক্লাসে বুঝিয়েছি যে নাউনের আগে একমাত্র কে বসতে পারে? অ্যাডজেক্টিভ, রাইট? তো নাউনের আগে যদি নাউন বসে তাহলে ওই নাউনটা কি হয়ে যায়? নাউন অ্যাডজেক্টিভ বাংলাদেশের ভাষায়, রাইট? নাউনের আগে যদি আরেকটা নাউন বসান তাহলে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে যদি একটা প্রোনাউন বসান তাহলে এটা কি অ্যাডজেক্টিভ হবে? এটার নাম প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে? মানে প্রোনাউনাল অ্যাডজেক্টিভ কাইন্ড অফ, না নমিনাল প্রোনোমিনাল, ঠিক আছে? ওটাকে নমিনাল অ্যাডজেক্টিভ বলে, এটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। তার মানে হচ্ছে যে আপনি যদি নাউনের পূর্বে যাই ব্যবহার করেন ওটা অ্যাডজেক্টিভে রূপান্তর হবে। তো আপনি যদি এই যে পজিটিভ, আমরা পজিটিভকে কি হিসেবে ব্যবহার করতে পারি? আমরা দেখেন পজিটিভের কিন্তু দুইটা ফর্ম রয়েছে, আই, মি, মাই, মাইন, রাইট? 4 নম্বরটা হচ্ছে প্রোনাউন, এবং থার্ডে যেটা রয়েছে এটা হচ্ছে পজিটিভ ডিটারমিনার বা পজিটিভ অ্যাডজেক্টিভ, যেটাই বলেন। আমি বলেছি যে আহ, আধুনিক গ্রামারে এই পজিটিভকে ডিটারমিনার বিবেচনা করা হয়, কিন্তু ট্র্যাডিশনাল গ্রামারে এটাকে অ্যাডজেক্টিভ বিবেচনা করা হয়। একই জিনিস আসলে, জাস্ট ক্যাটাগরিটা চেঞ্জ করা হয়েছে। একটা জিনিস এখান থেকে ঘুরায় ওখানে দেওয়া হয়েছে। এটা তো আপনারা বুঝেনি যে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে দেয়া, তাই না? শেলফ পরিবর্তন করে, একটা শেলফ থেকে বইটা নিয়ে আরেকটা শেলফে রেখে দিয়েছেন, নাথিং এলস। সো দিস পেন রাইটস ওয়েল, দেখেন এখানে আমরা তাহলে পেনের আগে যে দিসটা ব্যবহার করেছি এটা কিন্তু ডিটারমিনার, কিন্তু দ্যাট ইজ মাই ফ্রেন্ড এই দ্যাট কিন্তু ডিটারমিনার নয়। কারণ কি? ডিটারমিনার কার আগে বসে? ডিটারমিনার কার আগে বসে? সবসময় নাউনের আগে বসে। দেখেন, নাউনকে যতটা আমরা স্থূল মনে করি অতটা স্থূল নয়। নাউনের জন্য কয়টা গ্রামার আমার শেখা লাগতেছে, এই যে দেখেন, এত কষ্ট করে আর্টিকেল শেখা লাগছে, তাই না? তারপরে এখন আর্টিকেল শিখেও লাভ নাই, এখন ডিটারমিনার শেখা লাগতেছে। কিছুদিন পরে অ্যাডজেক্টিভ শেখা লাগবে, ওটাও বাদ দিলাম। তারপর নাউনের জন্য আমার ভার্ব শেখা লাগছে, জেন্ডার শেখা লাগবে, নাম্বার শেখা লাগবে। এর কোনো শেষ নাই রে ভাই। চরম একটা ঝামেলার বিষয়। এই এক নাউনই সবাইকে বিপদে ফেলে দিল। এবং আরো একটা কঠিন বিষয় আছে, নাউনের পূর্বে প্রেপোজিশন বসে, সবচেয়ে ইংরেজি কঠিন গ্রামার যেটা। ওকে, সো দিস পেন রাইটস ওয়েল, এই দিস হচ্ছে একটা ডিটারমিনার এবং এটার নাম হচ্ছে পজিটিভ ডিটারমিনার। পরীক্ষাতে যদি কোশ্চেন আসে হোয়াট ইজ দিস, ধরেন এই দিসের নিচে দাগ আছে, এটা কি? তাহলে আনসার হবে ডিটারমিনার। কেউ আর ভুল করে অ্যাডজেক্টিভ তখন দেখাবেন না। যদি অপশনে ডিটারমিনার থাকে তাহলে আনসার কি হবে? এটা মাথায় খেয়াল রাখতে হবে। উত্তর কিন্তু দুইটাই কারেক্ট, বাট ডিটারমিনার হচ্ছে মডার্ন নেম। ওকে, মডার্ন নেম তো বুঝেন, আমরা ফেসবুকে নিজেরা নিজেদের অনেক নাম টাম বানাই। এই যে অর্ণব, হ্যান ত্যান, কত নাম আছে মানুষের। ইটস মডার্ন নেম, ওই নামে না ডাকলে জ্যাকি, কত নাম আছে। ওকে, সো দেখেন এর আগে আমি বলেছিলাম আমার বই ইংরেজি মাই বুক, এবং আমার বই আছে ইংরেজি আই আই হ্যাভ এ বুক। এটা মনে আছে কেন হয় এটা? রাইট? যেহেতু আমরা একটা নাউনের পূর্বে প্রোনাউনটা ব্যবহার করছি, এই জন্য প্রোনাউনটার ফর্মটা কি হবে? পজিটিভ ফর্মে হবে, রাইট? তার মানে আমরা একটা নাউনের পূর্বে যদি প্রোনাউন ব্যবহার করি তাহলে প্রোনাউনটাকে অবশ্যই পজিটিভে লিখতে হবে। যে কোনো পার্সোনাল প্রোনাউন যদি আমরা নাউনের আগে ব্যবহার করি তাহলে ওটার পজিটিভ ফর্ম হবে। কারণ হচ্ছে নাউনের আগে ডিটারমিনার বসে, এবং ডিটারমিনারটা কি? পজিটিভ ডিটারমিনার। যেহেতু আমরা একটা প্রোনাউন ব্যবহার করছি, প্রোনাউনটাকে আমার ডিটারমিনারে রূপান্তর করতে হবে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। একদমই সহজ বিষয়, জাস্ট একটা সেম জিনিস বুঝলে হবে।
এখন সমস্যাটা হচ্ছে যে আমরা যখন নাউন শিখেছিলাম, আমি বলেছিলাম যে নাউনের অনেকগুলো ব্রড ক্যাটাগরি রয়েছে, লাইক অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন, প্রিপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। সো আমরা এই কালেকটিভ নাউন পর্যন্ত, কালেকটিভ নাউনটা আমাদের দরকার আছে, বাকি তিনটা আমরা মোটামুটি অ্যাভয়েড করেছি। ওয়াই? কারণ মডার্ন গ্রামারে আসলে এগুলোর আলাদা করে ইউজেস নেই, এগুলো জাস্ট ক্যাটাগরি আকারে বহমান আছে। কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ব্যাপক ব্যবহার রয়েছে। কিরকম? আমরা যখন কোনো ডিটারমিনার ব্যবহার করব, তখন ওই ডিটারমিনারটা বসবে কিনা এটা নির্ভর করবে ওই নাউনটা কাউন্টেবল কি আনকাউন্টেবল কিনা। বোঝা গেছে কেন আমাদেরকে নাউনের এত কাউন্টেবল এবং আনকাউন্টেবলের এতগুলো ক্যাটাগরি মুখস্থ করতে হয়? ওখানে লেখা আছে না যে ধরেন অ্যাডভার্টাইজমেন্ট কেন কাউন্টেবল নাউন এবং অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল নাউন। সো আপনি যদি এটা না জানেন তাহলে ডিটারমিনার ব্যবহার করতে পারবেন না। বোঝা গেছে? তার মানে হচ্ছে আপনাকে কাউন্টেবল আনকাউন্টেবল শিখতে হবে আর্টিকেল ব্যবহার করার জন্য, মানে ডিটারমিনারের মধ্যে যারা যারা আছে প্রত্যেকেই মূলত নির্ভর করে এই নাউনটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এবং দুইটার ক্ষেত্রে আলাদা ধরনের ডিটারমিনার ব্যবহৃত হয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একই ডিটারমিনার ব্যবহৃত হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আলাদাই ব্যবহৃত হয়। সো লুক এট দিস। ফার্স্টে আমাদের যে তালিকাটা রয়েছে এটা আমাদের মনে রাখতে হবে, এবং এখান থেকে কোশ্চেন একটা না একটা পরীক্ষাতে আসেই, বিশেষ করে ব্যাংক এক্সামে এটা প্রচন্ড পরিমাণে আসবে, এবং যারা অ্যাডমিশন দিবেন তাদের তো আসবেই, আর যে কোনো জবে তো আসেই। বাট বিসিএস এ সবসময় কমন না, বাট মাঝে মধ্যে পড়ে। কিন্তু ব্যাংকে ম্যান্ডেটরি পড়ে, কারণ এটা আমেরিকান ইংলিশের একটা অন্যতম প্রাণ আর কি, ডিটারমিনার। সো কাউন্টেবল নাউনের সাথে এই জন্য এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে পড়তে হবে। এক মানে 1.5 পাওয়ার, রাইট? অনেক নাম্বার, কিন্তু 1 নাম্বার পাওয়া। কি নাম? লিসুয়া? এটা কি নাম ভাইয়া? আর ইউ ফ্রম চায়না? বেশি দিন যায় না। সো উইথ কাউন্ট নাউন্স অ্যান্ড উইথ নন কাউন্ট নাউন্স, আমরা কাউন্টেবল নাউনের সাথে একটু খেয়াল করি। কাউন্টেবল নাউনের সাথে এ অথবা অ্যান ব্যবহৃত হবে, অথবা দি ব্যবহৃত হবে, অথবা সাম অথবা এনি। দেখেন দুই পাশে সেম দেওয়া হয়েছে না? যেগুলো রেড করা হয়েছে এগুলোর মানে হচ্ছে দুই পাশে একই। অর্থাৎ কাউন্টেবল নাউনেও দি বসে, আনকাউন্টেবল নাউনেও দি বসে। কাউন্টেবল নাউনেও সাম বসে, আনকাউন্টেবল নাউনেও সাম বসে। কাউন্টেবল নাউনে এনি ব্যবহার করা যায়, আনকাউন্টেবল নাউনেও এনি ব্যবহার করা যায়। ঠিক আছে? এই যে যেটা রেড করা হয়েছে সেটা দুই পাশেই বসবে, ওকে? দিস এবং দ্যাট আপনি কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করতে পারেন, আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করতে পারেন, ওকে? কিন্তু দেখেন দিস এবং দোজ, দিস কখন বসে? যখন হচ্ছে প্লুরাল হয়। যেমন এই বইগুলা, তাহলে দিস বুকস, তখন কিন্তু দিস হবে না, ঠিক আছে? দিসের প্লুরাল হচ্ছে দিস। সো কাউন্টেবল নাউনের সাথে দিস এবং দোজ ব্যবহৃত হবে, কারণ হচ্ছে যেটা গোনা যায় না সেখানে তার প্লুরাল ব্যবহার করার প্রশ্নই ওঠে না। তাহলে দ্যাট এর প্লুরাল কি? দোজ। আর দিস এর প্লুরাল কি? দিস। ওকে? সো কাউন্টেবল নাউনের সাথে আমরা নাম্বার ব্যবহার করতে পারি। ইংরেজিতে 3 ধরনের নাম্বার রয়েছে, কি কি বলেন তো? গত ক্লাসে বলেছি। একটা হচ্ছে কার্ডিনাল, অর্ডিনাল, আর একটা কি মাল্টিপ্লিকেটিভ। কি কি বলেছি? কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ, এই 3 ধরনের নাম্বার আমরা কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করতে পারি। বাট যেটা নাম্বারই নাই, মানে যেটা গোনাই যায় না, সেখানে তো প্রশ্নই ওঠে না ব্যবহার করার, রাইট? অর্থাৎ আমরা নিউমেরালস ব্যবহার করতে পারি না। কিন্তু নান, নান একই সাথে কাউন্টেবলের আগেও বসবে, আনকাউন্টেবলের আগেও বসবে। এটা কিন্তু জটিল। মেনি বসবে কাউন্টেবল নাউনের আগে, মাছ বসবে আনকাউন্টেবল নাউনের আগে। মাছ, এ লট অফ দুই ভাগেই বসবে। দুই মানে দুইটাতেই এ লট অফ বসবে, কাউন্টেবল এবং আনকাউন্টেবলে। এ লার্জ নাম্বার অফ, লার্জ অ্যামাউন্ট অফ, আমরা যদি অনেক সংখ্যক এরকম কোনো মিনিং বসাতে চাই, আমরা নিচে দেখবো, এটা ডিটেল আলাদা ব্যবহার আমরা প্রত্যেকটা শিখবো। বাট আমরা এখন জেনে নিচ্ছি যে আমরা যদি কাউন্টেবল নাউনে ব্যবহার করি তাহলে আমাদের নাম্বার অফ লিখতে হয়, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা অ্যামাউন্ট অফ লিখতে হয়। মনে রাখবেন এটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে পড়ছে। জাস্ট জব সলিউশন করলেই দেখবেন এটা থেকে আমাদের 10টা প্রশ্ন আসছে, যে কোনো বড় ধরনের এক্সামে, কারণ আমরা কনফিউজড হয়ে যায় এটা। সো এ লার্জ নাম্বার অফ, আ লার্জ অ্যামাউন্ট অফ, তাহলে আনকাউন্টেবলের ক্ষেত্রে অ্যামাউন্ট হয়, আর কাউন্টেবলের ক্ষেত্রে নাম্বার হয়।
সো এ লার্জ নাম্বার অফ মানি হবে নাকি এ লার্জ অ্যামাউন্ট অফ মানি হবে বলেন তো? সবাই এখন কনফিউজড হবে, এ লার্জ নাম্বার অফ মানি হবে নাকি এ লার্জ অ্যামাউন্ট অফ মানি হবে? দুইটাই হবে নাকি? অ্যামাউন্ট হবে, কারণ আমরা জানি মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। মানির গল্প বলেছিলাম না যে মানির তো উদাহরণ দিয়েছিলাম যে মানি নানা ধরনের হতে পারে, এটা জাস্ট প্রকাশ মাধ্যম হতে পারে স্বর্ণ বা আলাদা জিনিস। সো ফিউ ব্যবহৃত হয় হচ্ছে কাউন্টেবল, এবং লিটল ব্যবহৃত হয় আনকাউন্টেবলের আগে, ঠিক আছে? আই হ্যাভ লিটল মানি। ফিউ ফিউ এর হচ্ছে কম্পারেটিভ হচ্ছে ফিউয়ার, এবং সুপারলেটিভ হচ্ছে ফিউয়েস্ট। সো ফিউ যেখানে ব্যবহৃত হবে সেখানে ফিউয়ারও ব্যবহৃত হবে, সেখানে ফিউয়েস্টও ব্যবহৃত হবে। আর লিটল লেস, লিস্ট, সো তিনটা একই জায়গায় ব্যবহৃত হবে, মানে নন কাউন্ট নাউনের সাথে, ঠিক আছে? টাকা নাকি নাম্বার অফ? হ্যাঁ। টাকা নাম্বার অফ হবে নাকি অ্যামাউন্ট অফ হবে? টাকা ইজ এ কাইন্ড অফ মানি অ্যাকচুয়ালি, সো এটা আনকাউন্টেবলের মধ্যেই পড়বে। এটা অ্যামাউন্টই হয়। তোমাকে কত টাকা দিয়েছে? অ্যামাউন্ট আমরা অ্যামাউন্ট হিসেবে দেখি, তাই না? আপনারা এটা কমন আমরা ব্যবহারই করি, যে কত অ্যামাউন্ট দিয়েছে। অ্যামাউন্ট কত এটা বলি না, আমরা তো কথাই বলি অ্যামাউন্ট কত, বাজেট কত আর কি। টাকা গণনা করা গেলেও এটা আনকাউন্টেবল নাউন। টাকার ভেতরে তো টাকা থাকে না রে বাবা, এই জিনিসটা তো বুঝতে হবে। এটা কিছুদিন আগেই তো বললাম, কোনো কাগজের ভেতরে কিছু নাই তো, এটা আনকাউন্টেবল, ইটস জাস্ট এ পেপার। টাকাটা তো আর ওই কাগজে থাকে না। টাকা কোথায় থাকে? ওটার এক্সচেঞ্জ ভ্যালুটাই টাকা। বুঝা গেছে? আপনি 500 টাকা দিয়ে যে চালটা পান ওইটাই হচ্ছে টাকা, নট দ্য কাগজ ইটসেলফ। ওটা হচ্ছে ওটার ভ্যালু আর কি, দ্য রিয়েল ভ্যালু। দ্য রিয়েল ভ্যালু ইটসেলফ ইজ দ্য মানি। যেটাই হোক, আপনি নির্দিষ্ট টাকা বললেও তো টাকা বলতে ওই ভ্যালুটাকেই বোঝানো হয়। সো ইট ইজ অলওয়েজ অ্যামাউন্ট। মানি রিলেটেড যে কোনো কিছু থাকলে অ্যামাউন্ট হবে। আপনি টাকার অন্য কিছু হিসেব করেন, টাকার তো শুধু মানে আপনি যে কাগজটা দেখেন ওটা ছাড়াও তো টাকার আরো মাধ্যম আছে, সেটা হচ্ছে স্বর্ণ। এখন গোল্ড কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? একজন লিখছে আনকমফোর্টেবল। হোয়াট আ আনসার, হোয়াট অ্যান আনসার। সো সেরা সেরা। এটা হচ্ছে আনকমফোর্টেবল নাউন। এই আনসারটা বেস্ট হয়েছে। এটা মজা করলাম, মিস্টেক হইতেই পারে। বলেন ল্যান্ড। আচ্ছা, একজন প্রশ্ন করছে ল্যান্ড কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। এক্স্যাক্টলি, এই জন্য আমরা কি লিখি? টু পিসেস অফ ল্যান্ড। মনে আছে আপনারা গত ক্লাসের দেয়াই আছে, যদি কাউন্টেবল নাউন তৈরি করতে হয় একটা আনকাউন্টেবল নাউনকে, তাহলে
পিসেস অফ যুক্ত করতে হয়। সো ভূমিও কিন্তু আনকাউন্টেবল নাউন, রাইট? কিন্তু ভূমির যদি কত বলেন যে এত একর জমি, তাহলে ব্যাপারটা আলাদা, তখন আপনি স্পেসিফাই করছেন। একর্স অফ ল্যান্ড এভাবে লিখতে হয়। রাইট, তখন ফ্রেজ অ্যাড করে কাউন্টেবল রূপান্তর করতে হয়। 2 খণ্ড জমি, 1 খণ্ড জমি। কত গ্যাঞ্জাম! ওকে, দেখেন যে সকল ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি অথবা পারি না, সে সকল ক্ষেত্রে সব ক্ষেত্রে অল ব্যবহার করা যায়। অর্থাৎ অল ব্যবহার না করলেও যে অর্থ দেয়, অল ব্যবহার করলেও সেই অর্থ দেয়। দেখেন, নন কাউন্ট বা প্লুরাল কাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল না বসালে নাউনটি সাধারণত সব নাউনকে বোঝায়, অর্থাৎ অলের অর্থ দেয়। অর্থাৎ অল ব্যবহার করলেও যে মিনিং দিবে, না ব্যবহার করলেও সেই মিনিং দিবে। তাহলে আমার জেনে কি লাভ? বলেন। ধরেন আর্ট ইজ ইন্টারেস্টিং অ্যান্ড অল আর্ট ইজ ইন্টারেস্টিং, সেম মিনিং দিবে। তাহলে আমার জেনে কি লাভ? জেনে লাভ হচ্ছে যে পরীক্ষায় যদি গ্যাপ থাকে কোথাও, এবং আপনি যদি বুঝেন যে এখানে কিছুই বসবে না, তাহলে অল বসবে। কারণ অল দিলেও যে মিনিং দিবে, না দিলেও সেম মিনিং দিবে। সো ম্যান ইজ মর্টাল, তার মানে কি? অল ম্যান ইজ মর্টাল। বুঝে গেছে? সো অল হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে অথবা প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে। সো অল দিলেও যা, না দিলেও তাই। অলের আরো একটা মিনিং আছে, সেটার মানে হচ্ছে এনিথিং। এখানে হচ্ছে অল মানে হচ্ছে ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু অল প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। অল ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার অল কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। ভালো করে খেয়াল করবেন, কনফিউজড হওয়া যাবে না। ডিটারমিনার হলে কোথায় বসে সে? নাউনের আগে। ডিটারমিনার হলে সে কোথায় বসে? নাউনের আগে। এত আগেই তো বললাম যে নাউনের আগেই ডিটারমিনার বসে। এখন অলের পরে যদি নাউন না থাকে, তাহলে অল কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে, এবং অল প্রোনাউন হিসেবে ব্যবহৃত হলে এটার মিনিং হচ্ছে যে এনিথিং অর এভরিথিং। বাট অল যখন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন ওয়াল সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যেমন অল ট্রিজ, এখানে ট্রিজ আছে প্লুরাল, তো যার কারণে ভার্বটা কিন্তু প্লুরাল হয়েছে। কিন্তু ওয়াল যদি নিজে ব্যবহৃত হয় প্রোনাউন হিসেবে, তখন ওয়ালের জন্য যে ভার্বটা আসে, সেই ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। যেমন ওয়ালস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, পড়েছেন না? এই যে ওয়াল, এই ওয়াল কি প্রোনাউন নাকি ডিটারমিনার? ইজ ইট এ প্রোনাউন অর ইজ ইট এ ডিটারমিনার? এটা প্রোনাউন। কি করে বুঝলাম? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অলের পরে কিছু নাই। তা অল যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, নিজেই ডিটারমিনার হিসেবে ব্যবহৃত না হয়, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে? সো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, দেখেন এই অলের ভার্বটা কিন্তু ইজ, নট দ্যাট গ্লিটার্স। আমরা যারা ক্লজ শিখেছি তারা বুঝতে পারবেন যে দ্যাট গ্লিটার্স একটা ডিফারেন্ট ক্লজ, তো ওইটাকে বাদ দিলেই বুঝতে পারবো। অল ইজ নট গোল্ড, সো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এর মানে কি? এই কথা শোনেন নাই? কে কে বলেন এখানে? যারা যারা শোনেন নাই তারা সুন্দর নন। যে কোনো সুন্দরী মেয়ে পাত্তা না দিলে দেখবেন যে একটা মেসেজ পাঠায় দেয় ছেলেটা, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। আমার সময় এটা খুব জনপ্রিয় ছিল। পাত্তা না দিলেই আপনি গালি খাবেন। কিন্তু মনে রাখতে হবে, সোনাও কিন্তু চকচক করে।
ঠিক আছে, তাহলে চকচক করলেই শোনা হয় না। এখন এই জিনিসটা কেন বললাম, কারণ পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন প্রায়ই আসে। যদি অল ব্যবহৃত হয় সাবজেক্ট হিসেবে, তাহলে সবসময় মনে রাখতে হবে যে অলের জন্য যে ভার্বটা হবে সেই ভার্বটা কি হবে, সিঙ্গুলার। এবং অল আসলে সিন মানে কি আছে, সিঙ্গুলার। তো অল হচ্ছে প্রোনাউন, এবং কি প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন। এর মানে হচ্ছে এনিথিং। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমাদের কোশ্চেন হচ্ছে যে আই লাইক মিউজিক অর আই লাইক অল মিউজিক, ম্যাথমেটিক্স ইজ ইজি ফর মি, অল ম্যাথমেটিক্স ইজ ইজি ফর মি। বলেন তো, অল যে বসছে এটা দেখে অনেকে মনে করবে এটা প্লুরাল, কিন্তু অল কিন্তু নন কাউন্ট নাউনের আগেও বসতে পারে। ম্যাথমেটিক্স কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন? সো ধরেন পরীক্ষায় প্রশ্ন আসে অল ম্যাথমেটিক্স, এখন অনেকেই অল দেখেই বলবে যে অল তো প্লুরাল, রাইট? অল মানে কি সব। তো সব দেখে মানুষ কনফিউজড হয়ে যাবে। কিন্তু ম্যাথমেটিক্স কিন্তু আনকাউন্টেবল নাউন, সো অল আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে। কিন্তু ফর্চুনেটলি আনফর্চুনেটলি, যদি ম্যাথমেটিক্সের আগে ম্যাথমেটিক্সের আগে যদি পজিটিভ বসে, তাহলে ম্যাথমেটিক্স প্লুরাল। যেমন হিজ ম্যাথমেটিক্স আর কারেক্ট, এখানে ম্যাথমেটিক্স বলতে তার করা অঙ্কগুলোকে বোঝানো হয়, তার করা গণিতগুলোকে বোঝানো হয়। সো আমরা রাইট ফর্ম ভার্বের সময় এটা শিখবো, যে কি করে এই শব্দগুলোর পূর্বে আমরা যদি পজিটিভ ব্যবহার করি তখন মিনিংটা চেঞ্জ হয়ে এটা প্লুরাল হয়ে যায়। এবং বিসিএস এই কোশ্চেন পড়ছে, মানে অনেক জায়গায় হিজ দিয়ে প্রশ্ন পড়ছে। তো টিচাররা সবসময় শর্টকাটের বাইরে যেটা আছে ওইটাই দিয়ে দেয়, ঠিক আছে, মানে যেটা একটু টাফ আর কি। ওকে, দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে নো। নো মানে কি, না। নো মানে হ্যাঁও হতে পারে, নাও হতে পারে, নাকি? নো মানে নো, সবসময় মনে রাখতে হবে। থ্যাংক ইউ এর এই যে এভাবে আর কি, কি যেন মাঝে দেখলাম, এই যে এভাবে নো বলা যেতে পারে। সেটা নতুন পদ্ধতি দিলাম, দেখেন চ্যাটে দিয়ে দিয়েছি। সো এভাবে নো বলা যেতে পারে। বাট নো মানে হচ্ছে কোনোটাই না। তো আমাদের এটা তো আমরা সবাই জানি নো মানে না। এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা করে কি লাভ? সো নো হচ্ছে ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। মনে রাখতে হবে নো এর আরেকটা অ্যাডভার্ব ফর্ম রয়েছে। অ্যাডভার্ব ফর্মটা কি? নট। নো কিন্তু অ্যাডজেক্টিভ, সুতরাং নাউনের পূর্বে বসে। অর্থাৎ নো ডিটারমিনার, সুতরাং নাউনের পূর্বে বসে। এবং নট হচ্ছে অ্যাডভার্ব। নট হচ্ছে অ্যাডভার্ব, যে কিসের বসে, যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা ভার্বের আগে বসে। আপনারা জানেন যে অ্যাডভার্ব কি ফাংশন করে, মনে আছে? আমরা সেই গল্প পড়েছিলাম, গল্পে গল্পে পার্ট অফ স্পিচ। সেখানে আমরা পড়েছি অ্যাডভার্ব কি কাজ করে। সো অ্যাডভার্ব মূলত অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে প্রধানত। সো আই ডিড নট গো দেয়ার, দেখেন তো নট কার আগে বসেছে? আরেকজন নেভারের কথা বললো। সাকিব খানের একটা ডায়লগ আছে, এটা কি কেউ দেখছেন? আর ইউ এডুকেটেড অ্যান্ড জেন্টেল গার্ল? নো, নেভার। আমি অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি নিয়ে এসেছি, ঢাকা ভার্সিটি ইংলিশে মাস্টার্স করেছি। সো এই ভিডিও দেখবেন আপনারা, মাঝে মাঝে এটা ভাইরাল হয়। সো লাইক দ্যাট, সেই নো অ্যান্ড নেভার। হোয়াট ডু ইউ থিঙ্ক? আচ্ছা আচ্ছা, ইউ আর অনলি এডুকেটেড অ্যান্ড জেন্টল গার্ল, নো, নেভার। আমিও তাই, এই যে দেখেন, ইংলিশ পড়ে এসে বাংলা বলি সারাদিন। আমি মনে হয় আমি বাংলা কোর্স চালালে আরো বেশি বিক্রি হতো।
লাইক উচ্চারণ এই নিজে পারি না, তবু বক্তৃতার কোর্স টোর্স বেসলে ভালোই চলতো। ওকে, আই ডিড নট গো দেয়ার। ওকে, তাহলে নটটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, সো ট্রিজ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ট্রিজ আর আওয়ার এনিমি। সো দেখেন আমরা এক্ষেত্রে কিন্তু সেম জাস্ট শব্দটাকে পরিবর্তন করে ব্যবহার করতে পারি। আহ, সেক্ষেত্রে আমরা প্লুরাল সাবজেক্ট ব্যবহার করেছি, আমি জাস্ট এখানে এক্সাম্পল দিয়েছি যে স্ট্রাকচার সেম সেম থাকছে, জাস্ট মিনিংটা পরিবর্তন হয় কিভাবে আমরা পজিটিভ নেগেটিভ ব্যবহার করতে। সো দেখেন, আই হ্যাভ নো ফ্রেন্ডস আর আই হ্যাভ নো ফ্রেন্ড, এই জিনিসটা বুঝতে হবে যে নো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল দুই নাউনের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি নো এর পরে প্লুরাল নাউনও ব্যবহার করতে পারবেন, প্লুরাল কাউন্টেবল নাউনও, সিঙ্গুলার কাউন্টেবল নাউনও। আর নন কাউন্ট নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরালের প্রশ্নই আসে না, সে তো জন্মগতভাবেই সিঙ্গুলার। ঠিক আছে, সে হচ্ছে চিরকুমার, তাহার কোনো প্লুরাল নাই। ঠিক আছে, সো আমার কোনো বন্ধু নেই এর ইংরেজি কি হবে? আই হ্যাভ নো ফ্রেন্ড অথবা নো ফ্রেন্ডস, দুটাই কিন্তু কারেক্ট। আমার কোনো বন্ধু নেই এর ইংরেজি কি হবে? এই নামে কিন্তু একটা কবিতাই আছে, সাদাত হুসাইনের কবিতা। সো আই হ্যাভ নো ফ্রেন্ডস অর আই হ্যাভ নো ফ্রেন্ড, এটা বোঝাতে পেরেছি? তাহলে নো এর অর্থ কি একটিও না বা নেই আর কি। এটি সিঙ্গুলার বা প্লুরাল কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন তিনটার সাথে ব্যবহৃত হয়। অর্থাৎ নো সবার জন্যই প্রযোজ্য, এটা মনে রাখতে হবে, নো সবখানেই বসে। কিন্তু সমস্যা হচ্ছে যে নো এর পরে যদি আপনি প্লুরাল নাউন ব্যবহার করেন তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। নো এর পরে যদি আপনি সিঙ্গুলার নাউন ব্যবহার করেন ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, অর্থাৎ নো এটাতে কোনো এফেক্ট করবে না। নো ট্রি গ্রোজ অ্যাবাভ দ্য ট্রি লাইন। সো দেখেন, নো ট্রিও ব্যবহার করতে পারবেন, নো ট্রিজও ব্যবহার করতে পারবেন। চেঞ্জটা কোথায়? যখন ট্রিজ করছেন ভার্বটা গ্রো হয়ে যাচ্ছে। এটা তো বুঝেন নাকি, যে নো এর পরে যদি আমরা প্লুরাল কাউন্টেবল নাউন ব্যবহার করি ভার্বটা প্লুরাল হবে, নো এর পরে যদি আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউন ব্যবহার করি ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এবং নো এর পরে আমরা আনকাউন্টেবল নাউনে ব্যবহার করতে পারি, নো আর্ট ইজ অন ডিসপ্লে টুডে। ঠিক আছে, তো নো এর পরে আমরা তিনটা ব্যবহার করতে পারবো, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন অর আনকাউন্টেবল নাউন, তিনটাই। ওকে, নো নিউজ ইজ গুড নিউজ। সো নো এর পরে কি আছে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন আছে। এটা কেন দেওয়া হয়েছে? নো এর পরে সাধারণত আমরা ডিটারমিনার দেখে ভার্ব ব্যবহার করতে অভ্যস্ত, কিন্তু মনে রাখতে হবে যে ডিটারমিনার দেখে কখনোই ভার্ব ব্যবহার করা যাবে না। ডিটারমিনারের পরে যে নাউন আছে ওই নাউনটা দেখে ভার্বটাকে ব্যবহার করতে হবে। সো নো ট্রিজ, ট্রিজ দেখে আমরা ভার্ব ব্যবহার করেছি, তাহলে নো নিউজ কি হবে? এটা নিউজ কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? মনে আছে? কি চলে আসলো? ইয়েস, আনকাউন্টেবল নাউন। সো নো নিউজ এরপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। ওকে, সো আপনারা যেটা করবেন এই এক্সারসাইজ গুলো করবেন, কারণ পরীক্ষা এটা থেকে প্রশ্ন আসে। এটা ক্লিস টোফেল থেকে দেওয়া হয়েছে, সো অবশ্যই টোফেল থেকে আসবে কোশ্চেন ব্যাংকে এক্সাম হলে। দেন আছে ওয়ান, ওয়ান অর সাম, অন অফ অথবা সাম অফ। মজাটা এখানেই, একটু আগেই আমি বললাম যে ডিটারমিনার অনুযায়ী কখনোই ভার্ব নির্ধারিত হয় না, কিন্তু আনফরচুনেটলি আনফরচুনেটলি ওয়ান ওয়ানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। ওয়ানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। ওয়ানের ক্ষেত্রে সাধারণত ওয়ান অনুযায়ী ভার্বটা হয়, অর্থাৎ ওয়ান অব্দি যদি থাকে তাহলে ভার্ব হবে ওয়ান অনুযায়ী। ঠিক আছে, অনব্দির ক্ষেত্রে, রাইট, অনব্দির ক্ষেত্রে অনব্দি এর পরে নাউনটা হবে প্লুরাল কাউন্টেবল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, কারণ ওয়ানকে এখানে হেড অর বিবেচনা করা হয়। আমরা যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজের কথা চিন্তা করি তাহলে আপনাকে কি করে হেড অর বের করতে হয়, অর্থাৎ কোনটা অনুযায়ী ভার্বটা হবে। দেখেন, দি নেম অফ মাই স্কুল, দি নেম অফ মাই স্কুল, এই বাক্যে হেড অর কোনটা?
হেডওয়ার্ড মানে যে যে শব্দটা আসলে মূল শব্দ, আর বাকি সব বাদ দেয়া যায়। দেখেন অফ মাই স্কুল কিন্তু নাউনকে, নেমকে মডিফাই করেছে, রাইট? অ্যাডজেক্টিভ ফ্রেজ, অফ মাই স্কুল প্রেপোজিশনাল ফ্রেজ, রাইট? এবং ডি হচ্ছে আবার নেমকে মডিফাই করেছে, ডি হচ্ছে ডিটারমিনার অর্থাৎ আর্টিকেল। তাহলে এখানে হেডওয়ার্ডটা কি? হেডারটা হচ্ছে নেম। এটা একটু জটিল, আমরা পরে এটা নিয়ে আবার আলাপ করব। আহ কিভাবে তাহলে বুঝবে, এটার একটা শর্টকাট আছে। কোন ফ্রেজের প্রথম প্রেপোজিশনের আগের শব্দটাই হচ্ছে হেডওয়ার্ড। কি বলেছি? কোন ফ্রেজের প্রথম প্রেপোজিশন যদি থাকে তাহলে ওই প্রেপোজিশনের আগের শব্দটা হেডওয়ার্ড। তো দি নেম অফ মাই স্কুল, এখানে অফ হচ্ছে প্রথম প্রেপোজিশন, এর আগে আছে নেম, এটাই হচ্ছে হেডওয়ার্ড, অর্থাৎ এইটা অনুযায়ী ভার্ব হবে। আর বাকি অংশটাকে বাদ দিলেও কোনো যায় আসে না, এটা অতিরিক্ত বসছে আর কি, গ্রামারের কারণে বসছে, অথবা আমরা বসাইছি মডিফায়ার হিসেবে। তো সেক্ষেত্রে যদি অন অফ দ্য ট্রিজ এর কথা চিন্তা করা হয়, এই ওয়ান ওয়ান হচ্ছে হেডওয়ার্ড, এবং ওয়ান মানে কি এক, যার কারণে ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। কিন্তু এরপরে যে নাউনটা বসছে সেই নাউনটা কিন্তু প্লুরাল। অন অফ দির পরে কি হবে? প্লুরাল নাউন হবে, ভার্ব সিঙ্গুলার হবে, এটা মনে রাখলেই হবে। সাম অফ দি ট্রিজ আর, এটা কিন্তু আমরা অলরেডি জানি, বাট এখানে দেখেন সাম অফ দি ট্রিজ, সাম অফ এর পরে নিয়ম হচ্ছে যে সাম অফ এর পরে যে নাউন থাকবে ওই নাউন অনুযায়ী ভার্বটা হবে। কত ক্যাসাল, তাই না? অন অফ এর ক্ষেত্রে ওয়ান অনুযায়ী ভার্বটা হবে, কিন্তু সাম অফ এর ক্ষেত্রে সাম অফ এর পরের অংশ অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ সাম অফ এর পরে কি আছে? ট্রিজ আছে। ট্রিজ সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। সো ভার্বটা হবে প্লুরাল। দেখেন আমরা এমনিতেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ক্লাস করছি না, তবু এটা আমরা শিখে নিব। ওয়ান এর ক্ষেত্রে শুধু নিয়মটা আলাদা, ওয়ান অফ এর ক্ষেত্রে নিয়মটা ভার্বটা হবে ওয়ান অনুযায়ী, আর বাকি সবার ক্ষেত্রে ভার্বটা হবে নাউন অনুযায়ী। সো সাম অফ দের ক্ষেত্রে দেখেন ট্রিজ আছে, তাহলে আর হবে সাম অফ দি আর্ট। দেখেন তো এখানে আর্ট কি, সিঙ্গুলার নাকি প্লুরাল? শিল্প। শিল্প হচ্ছে আনকাউন্টেবল নাউন অর্থাৎ সিঙ্গুলার, তো ভার্বটা কি হবে? সিঙ্গুলার। কিন্তু এই নিয়ম কিন্তু ওয়ান অফ এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা আমরা পরে শিখে নেবো, চাপ নাই। অন অফ দি শুধু প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে, সাম অফ দি প্লুরাল কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউনের আগে বসে। অর্থাৎ সামকে আমরা প্লুরাল কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করতে পারি, আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করতে পারি, কিন্তু অন অফ দিকে সবসময় আমরা প্লুরাল কাউন্টেবল নাউনের আগেই ব্যবহার করব। ঠিক আছে? দেন আমরা ব্যাক করব, ব্যাকের পরে আমাদের এই সামান্য অংশ বাকি আছে, এটা আমরা শেষ করে ফেলবো। আজকে ক্লাস 10টা 30-এ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, লেটস টেক এ ব্রেক। ঘুম আসতেছে? অবশ্যই টপিকগুলো ঘুম আসার মতো, কি করার। টপিক যত কঠিন হবে পড়ানো তত সহজ হবে, কিন্তু টপিক সহজ হলে পড়ানো আসলে ভালো লাগে না। কিন্তু কিছু টপিক আমাদের এমনিতেই পড়তে হবে, যেহেতু আমাদের সবকিছুই শিখতে হবে। ওকে, লেটস টেক এ ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক আফটার 10 মিনিটস। ওকে, নেগেটিভ মানে অ্যাফার্মেটিভ না বোধক বাক্য হিসেবে কাউন্ট হয়। ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, সবচেয়ে ভালো বাংলা হচ্ছে এই। যেমন আমার কোনো বন্ধু নেই বললেই চলে, তাহলে এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তাহলে ফিউ এর অর্থ কি? নেই বললেই চলে। লিটল এর অর্থ সেম, নেই বললেই চলে। তাহলে কোনো কিছু যদি পরিমাণে খুবই কম হয় এবং ব্যাপারটাতে আমরা নেহাতি কম, হাতে গোনা, হাতে গোনা বললে আবার এ নাম্বার অফ চলে আসে। সো নেই বললেই চলে, নেহাতি কম, গুটি কতক, এরকম এরকম অর্থে আমরা যদি ব্যবহার করি তাহলে ফিউ এবং লিটল ব্যবহৃত হয়। লিটল ব্যবহৃত কার আগে? আনকাউন্টেবল নাউনের আগে। এবং ফিউ ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের আগে। তাহলে ফিউ বুকস, লিটল মানি, আই হ্যাভ লিটল মানি। ঠিক আছে? সিম্পল। এবং এটা নিয়েও পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে, অনেকে কনফিউজড হয়। এর কারণ আছে, এখানে কনফিউজড হয় ফিউ এর সাথে এ ফিউ এর এবং ডি ফিউ এর। সো দেখেন, ঘটনাটা বুঝায়। আমরা একটা গল্প পড়ি, আমরা একটা ছোটবেলায় একজন কৃষকের গল্প পড়েছি যার ছেঁড়া জামা ছিল। মনে আছে এই গল্প? এবং একটা বাড়িতে থাকতো, ভাঙা বাড়ি, রাজার গল্প, ছেঁড়া জামার গল্প আর কি।
সম্ভবত ক্লাস 2, 3, 4 এর বইয়ে ছিল। সুখী মানুষ গল্পের নাম। আরে পড়ে নাই এরা, এই জন্য সুখী হইতে পারে নাই। গল্পের নাম সুখী মানুষ। রাইট। সো মনে রাখতে হবে এ লিটল এবং এ ফিউ। লিটল এবং ফিউ, এই পুরো ব্যাপারটা হচ্ছে একটা দার্শনিক ব্যাপার। কি ব্যাপার? টোটালি ফিলসফিক্যাল। আপনি কোথায় কোনটা ব্যবহার করবেন ইটস টোটালি ফিলসফিক্যাল। ও এইটের বইয়ে ছিল, আমি জানি না, ভুলে গেছি। ব্রেনটা ইদানিং অনেক কিছুই ভুলে যায়। সো রিমেম্বার দিস স্টোরি ইন ইংলিশ। দেখেন গল্পটা কি। দেয়ার ওয়্যার টু মেন, দুইজন লোক ছিল। ইচ ম্যান হ্যাড হাফ আ কাপ অফ হ্যাপিনেস। প্রত্যেকটা মানে এই দুইজন মানুষের কি ছিল? অর্ধেক গ্লাস সুখ ছিল। দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস। কার বই এটা? বিসিএস কোশ্চেন। কনকোয়েস্ট অফ হ্যাপিনেস কার বই? সুখ, এই বইয়ের নাম সুখ, বার্টন রাসেল। ওকে, ইচ ম্যান হ্যাড হাফ আ কাপ অফ হ্যাপিনেস। সো ওয়ান ম্যান সেইড, how sad I have little happiness. And the other man said, how wonder I have a little happiness. কিছু বুঝলেন? কিছুই বুঝলেন না। লিটল এবং এ লিটলের পার্থক্য মূলত দৃষ্টিভঙ্গি নির্ভর। লিটল এবং ফিউ এর অর্থ বেশি নয়, এ লিটল এবং এ ফিউ এর অর্থও বেশি নয়। কিন্তু আপনি যদি কোনো কিছুর ব্যাপারে অল্পতেই খুশি থাকেন, অর্থাৎ আপনি যদি এই এ লিটল নিয়ে পজিটিভ থাকেন, লিটল জিনিসটা নিয়ে পজিটিভ থাকেন, তাহলে এ লিটল বসবে। দেখেন এখানে কি লেখা আছে, হাউ ওয়ান্ডার। একজন চিন্তা করছে আমার তো অর্ধেক গ্লাস হ্যাপিনেস নাই, আরেকজন চিন্তা করতে যে আমি তো অর্ধেক গ্লাস পেয়েছি। রাইট? তাহলে আপনার যদি কোনো বিষয়, ধরেন আমার দুইজন বন্ধু আছে, তা আমি বললাম যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, তার মানে কি আমার যে বন্ধু আছে সেগুলো নিয়ে আমি খুশি। কিন্তু আমি যখন বললাম আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তার মানে আমার যে বন্ধু আছে আমি এই বিষয়ে নেগেটিভ, মানে আমার কোনো বন্ধু নেই বললেই চলে, মানে যেগুলো আছে এগুলো দিয়ে আমার হচ্ছে না, আই নিড মোর। সো এ লিটল এবং লিটল দুইটা একই অর্থ দিবে, কিন্তু যদি বাক্যটা পজিটিভ সেন্সে থাকে তাহলে এ লিটল বসবে, আর বাক্যটা যদি নেগেটিভ সেন্সে থাকে তাহলে লিটল বসবে। এখন আমরা বুঝবো কি করে বাক্য নেগেটিভ নাকি পজিটিভ আছে? এই যে দেখেন, হ্যাঁ এই টপিকে ভিডিও আছে। হাউ স্যাড, দেখেন এই স্যাড এখানে কি দেয়া আছে? স্যাড মানে কি? দুঃখ। তাহলে এখানে কি বসবে? লিটল। ওয়ান্ডার দেয়া আছে, তাহলে কি? আনন্দিত, রাইট? তাহলে কি বসবে? আ লিটল। পরীক্ষাতে কিন্তু এটা আসবে এবং এটার সলিউশন একটাই, যদি বাক্যটা পজিটিভ সেন্সে থাকে তাহলে এ লিটল বসবে, আর যদি নেগেটিভ সেন্সে থাকে লিটল বসবে। তাহলে কোনো বাক্যে যদি এ লিটল থাকে তাহলে বুঝতে হবে বাক্যটা পজিটিভ অর্থে বলছে, ওর কম আছে কিন্তু ওটা নিয়ে সে হ্যাপি। আর লিটল মানে ওর আরো দরকার। তাহলে কেউ যদি বলে আই হ্যাভ ফিউ গার্লফ্রেন্ডস, তার মানে কি? ওর আরো কিছু গার্লফ্রেন্ড দরকার। আর কেউ যদি বলে আই হ্যাভ এ ফিউ গার্লফ্রেন্ডস, তার মানে যেগুলো আছে ওটা নিয়েই ও খুশি, ওর আর দরকার নেই। যেমন এক কাশেমি হুজুর আছে, তার হচ্ছে হি হ্যাজ ফিউ ওয়াইফস, রাইট? ফিউ ওয়াইফস মানে তার কিছু বউ আছে, কিন্তু তাও খুশি না, সে সে আরো বিয়ে করতে চায়। তো তার মানে হচ্ছে ফিউ যদি ব্যবহার করি তার মানে হচ্ছে যে ইউনিট মোর। সে নিজেই বলছে 100 বেডি তার লাগবে। এটা আমরা বলছি না, কিন্তু কেউ মাইন্ড করেন না। হুজুর মনে হয় জেলে চলে গেছে। আমার প্রিয় হুজুরটা জেলে চলে গেল। আমি তার পোস্ট শেয়ার দিতাম আগে মাঝে মধ্যে, এখন তো আর দিতে পারি না রাজনৈতিক কারণে।
মানুষটা একটা বিপ্লব ঘটাতে যেয়ে জেলে চলে গেছে। যাই হোক, এই এক্সাম্পলটা মনে রাখতে হবে, এই হুজুরের এক্সাম্পল মনে রাখতে হবে যে ফিউ ওয়াইফস মানে যে তার আরো দরকার। তাহলে আমরা ফিউ এবং লিটল কোথায় ব্যবহার করি? যখন নেগেটিভ সেন্স থাকে, মানে আই নিড মোর, যেটা আছে ওটা নিয়ে হ্যাপিনেস নাই, তাহলে লিটল অ্যান্ড ফিউ। এবং যেটা আছে ওটা নিয়েই আপনি হ্যাপি, তাহলে এ লিটল আ ফিউ। মনে থাকবে এটা? তাহলে পুরো ব্যাপারটা কি? ওই যে সুখী মানুষের গল্প, আপনি যদি সুখী হন তাহলে এ লিটল। আমার আছেই আর কি, কিছু আছে। একদিন এসে বলে আজকে কিসের ক্লাসে কি পৃথিবীতে নতুন আসলো নাকি? ও আচ্ছা আচ্ছা, উনি এতদিন জানতো না যে আমরা সোমবার ক্লাস নেব, এটা গত 2-3 ক্লাস আগে বলে দিয়েছি না, 1 সপ্তাহ আগে। এই জন্য হয়তো উনি জানে না। তো আমাদের হচ্ছে যে বিয়ের খুশিতে ক্লাস হচ্ছে। হ্যাঁ, আমরা গ্যাপ না দিয়ে মাঝে 3টা করে ক্লাস নিচ্ছি আর কি। গ্রুপে তো জানানো হয়েছে। এবং এই ভিডিওগুলো 1 সপ্তাহ বেশি থাকবে, যাতে যারা মিস করছে তারা করতে পারে। চাপ নাই, এটা 7 দিন করে থাকবে, ঠিক আছে? কারণ আমাদের বেশিরভাগ স্টুডেন্টই এখন রেকর্ডেড ক্লাস করে, আপনারা দেখবেন যে যারা ভর্তি হয়েছে অলমোস্টই জয়েন করে না। কিন্তু ভিডিও ভিউতে দেখবেন যে 1.2K, মানে অলমোস্ট সবাই ক্লাস করে, গ্রুপে ক্লাস করে। তাহলে আমি বুঝাতে পেরেছি লিটল এবং এ লিটলের মধ্যে ডিফারেন্স কি, দার্শনিক ডিফারেন্স। মানে ওয়েদার ইউ আর থিঙ্কিং, ইউ আর টেকিং দ্য থিং অ্যাজ পজিটিভ অর নেগেটিভ। ঠিক আছে? দেন দি লিটল এবং দি ফিউ কোথায় বসবে? যদি দি লিটল, তাহলে ইংরেজিতে কয়টা আছে? লিটল, এ লিটল, দি লিটল। কি? লিটল, এ লিটল, দি লিটল, ফিউ, এ ফিউ, দি ফিউ। তাহলে আমরা ফিউ এর ব্যাপার শিখলাম, এ ফিউ এর ব্যাপার শিখলাম। দি কখন বসবে? যখন ওদের পরে মডিফায়ার থাকবে। সহজ ব্যাপার, ফিক্সড বলার কিছু নাই, ওর পরে যদি মডিফায়ার থাকে। আমরা মনে আছে যে দি এর ব্যবহার শিখেছিলাম, আনকাউন্টেবল নাউনের পরে যদি মডিফায়ার থাকে, প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো দেখেন, আই ক্যানট হেল্প ইউ মাচ, বাট আই উইল গিভ ইউ, গিভ দ্য লিটল মানি দ্যাট আই সেভড। দেখেন, মানির পরে কি আছে? দ্যাট আই সেভড। অর্থাৎ যে নাউনের পূর্বে লিটল শব্দটা বসবে, ওই নাউনটার পরে, ওই নাউনটার পরে কি আছে? দ্যাট ক্লজ আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ আছে। ডাব্লিউ ইজ ওয়ার্ড অথবা দ্যাট, মনে আছে এই কথা? ডি এর ক্ষেত্রে আমরা শিখেছিলাম না? তো যদি দ্যাট ক্লজ থাকে নাউনের পরে, তখন লিটলটা কি হবে? দি লিটল। তখন এ লিটল হবে না, শুধু লিটল হবে না, তখন হবে দি লিটল। আর যদি এরপরে যদি, রাইট, ধরেন এখানে ফিউ ফ্রেন্ডস ছিল, সো ধরেন ফিউ ফ্রেন্ডস দ্যাট আই গট অর আই মেট। ঠিক আছে, ফিউ ফ্রেন্ডস দ্যাট আই মেট, তাহলে ফিউ এর আগে কি কি বসবে? কি বসবে? দি ফিউ ফ্রেন্ডস। তার মানে যদি নাউনটার পরে ক্লজ থাকে, সেটা কি ক্লজ? ডাব্লিউ ইজ ওয়ার্ড অথবা দ্যাট থাকে, তাহলে ওই নাউনটার আগে এ লিটল বসবে না, লিটল বসবে না, দি লিটল বসবে। ওই নাউনটার আগে ফিউ বসবে না, এ ফিউ বসবে না, দি ফিউ বসবে। ক্লিয়ার? নিচে দেয়া আছে এই যে, the few students who attended the lecture learned a lot. তো দেখেন, স্টুডেন্টস এর পরে কি আছে? ডাব্লিউ ইজ ওয়ার্ড আছে, হু অ্যাটেন্ডেড দ্য লেকচার। তার মানে ফিউ বসবে এবং ওর আগে একটা দি বসবে, দি ফিউ। তাহলে আমরা একটা সামারি দিয়েছি। She has few hobbies. She has a few hobbies. She enjoys the few hobbies that she has. So এরপরে দ্যাট দিয়ে মডিফাই করা হচ্ছে। তাহলে নাউনটাকে যদি মডিফাই করা হয়, তাহলে তার আগে দি ফিউ অথবা দি লিটল বসবে। ওকে, ডান। এইবার সবচেয়ে কঠিন এবং পরীক্ষাতে যেটা পড়েছে, অনলি এ ফিউ এবং অনলি আ লিটল। কত জটিল দেখেন, এইখানে এসে আরেকটু ঝামেলা।
এবং এটা কিন্তু পরীক্ষাতে পড়েছে। মনে রাখতে হবে যদি অনলি থাকে তখন এ ফিউ অথবা এ লিটল বসবে, অর্থাৎ অনলি এর সাথে কখনোই দি ফিউ অথবা শুধু ফিউ বসে না, দি লিটল অথবা শুধু লিটল বসে না। যদি অনলি থাকে তাহলে আনসার হবে এ ফিউ অথবা এ লিটল। কি হবে? এই যে লেখা আছে, অনলি এর পরে এ ফিউ বসে, শুধু ফিউ ব্যবহার করা যাবে না। অনলি এর পরে এ লিটল বসে, শুধু লিটল ব্যবহার করা যাবে না। আপনারা যদি মাস্টার বই থেকে কারো কাছে দেখবেন এটাতে এই রুলটা থাকার কথা, এবং এটা নিয়ে 2-3টা প্রশ্ন আসছে বিভিন্ন পরীক্ষাতে। এটা কিন্তু খুব জটিল আবার সহজ, কারণ অনলি থাকলে অন্য সব আনসার ইনভ্যালিড। অনলি থাকলে আইদার এ ফিউ বসবে অথবা এ লিটল বসবে, কারণ অনলি এর নিয়মই হচ্ছে এটা। অনলি এর পরে শুধু ফিউ বসে না, এ ফিউ বসে। অনলি এর পরে শুধু লিটল বসে না, এ লিটল বসে। এম আই ক্লিয়ার? তাহলে আমাদের ফিউ অ্যান্ড লিটল নিয়ে সব ঝামেলা শেষ। এবং মাচ অ্যান্ড মেনি, আবারও সহজ ব্যাপার, সেম। মাছ এবং মেনি এর অর্থ একই, প্রচুর, বিস্তর, ঢের। এখানে ভালো ভালো বাংলা দিয়েছে, অনেক, বিস্তর, ঢের ইত্যাদি ইত্যাদি। মেনি বসে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে এবং মাছ বসে নন কাউন্টেবল নাউনের আগে। ঠিক আছে? মাছ কোথায় বসে? নন কাউন্ট নাউনের আগে, একই জিনিস, শুধু দুই নাউনের আগে দুইটা বসে। তাহলে মেনি কিসের আগে? কাউন্টেবলের আগে, কাউন্টেবল নাউন প্লুরালের আগে, এবং মাছ বসে আনকাউন্টেবল নাউনের আগে। মেনি টেলিভিশন প্রোগ্রামস, এবং উই ডোন্ট হ্যাভ মাচ ইনফরমেশন। আপনারা জানেন যে ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, সো এর আগে মাছ বসবে। ঠিক আছে? সো অল ডান। আমাদের এখন দুইটা বাকি আছে, একটা হচ্ছে এ লার্জ নাম্বার অফ, এ নাম্বার অফ, আর দি নাম্বার অফ। সো এ নাম্বার অফ মানে হচ্ছে অল্প সংখ্যক, এবং দি নাম্বার অফ মানেও অল্প সংখ্যক। সো এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন বসে এবং প্লুরাল ভার্ব বসে, এবং দি নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন বসে এবং সিঙ্গুলার ভার্ব বসে। এর অনেকেই পাগল হয়ে যেতে পারে যে কেন এরকম হলো। এ নাম্বার অফ মানে হচ্ছে যে অল্প সংখ্যক বা কিছু সংখ্যক, আর দি নাম্বার অফ মানে হচ্ছে কিছু সংখ্যক কিন্তু সেটা সেটা পরিমাপ করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে যেটা এর বাইরে হতে পারে না। যেখানে মেনশন করা থাকবে, মেনিয়ে নিয়ে তো আগে কথা বলেছি, মনে আছে? মেনিয়ে মানে কি? একে একে অনেকে। মেনিয়ে যদি আমরা মেনির পরে আমরা যদি প্লুরাল ব্যবহার করি, দেখেন আমরা এখানে সিঙ্গুলারও ব্যবহার করতে পারি। আহ এটা গত আর্টিকেল ক্লাসেই বলেছি যে মেনিকে সিঙ্গুলারেও আমরা ব্যবহার করতে পারি, তখন অর্থের বদল ঘটে। ধরুন মেনি টেলিভিশন প্রোগ্রামস, সো মেনি পিপল কেম, মানে কি? অনেক লোক আসলো। সো মেনির পরে আমরা প্লুরাল কাউন্টেবল নাউন ব্যবহার করেছি। এখন আমরা যদি বলি মেনি এ ম্যান কেম, এর মানে কি? একে একে অনেক লোক এলো। সো মেনি এ মানে হচ্ছে একে একে অনেকেই। মেনি এর পরে তো মেনি এ আছে, যেহেতু ওর পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। এটা আমরা হচ্ছে আর্টিকেল ক্লাসেই করেছি। ঠিক আছে? তো মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন, মানে দৃষ্টির অগোচরে অনেক ফুলই ঝরে যায়, একে একে অনেক ফুল ঝরে যায়, মানে অনেক প্রতিভা আহ, দৃষ্টির অগোচরে ধরে যায়, আমরা জানতেও পারি না যে এই প্রতিভাটা ছিল। সো লাইক দ্যাট, এটা হচ্ছে একটা আলাদা এক্সাম্পল, এবং এটা পরীক্ষাতে ট্রান্সলেশনে আসে যে দৃষ্টির অগোচরে কত ফুল ঝরে যায় এর ইংরেজি কি। আমি দেখেছি বিভিন্ন জায়গাতে নানা সময় দিয়েছে, বা মেনি এ ফ্লাওয়ার ইজ বাউন্ড টু ব্লাশ আনসিন এর বাংলা কি। যাই হোক, সো দি নাম্বার অফ এর পরে সিঙ্গুলার ভার্ব বসবে এবং এ নাম্বার অফ এর পরে প্লুরাল ভার্ব বসবে। এটা তো আমরা আগেও জানি। কিন্তু দি নাম্বার অফ মানে কি? যেখানে আসলে সংখ্যাটা নির্দিষ্ট। কি বলা হয়েছে? দি নাম্বার অফ এর পরে, দি নাম্বার অফ এর ক্ষেত্রে সংখ্যাটা নির্দিষ্ট থাকে। দেখেন, দি নাম্বার অফ ডেজ, এখন আপনি চাইলে কি 7 দিন বাড়াইতে পারবেন? দি নাম্বার অফ ডেজ ইন এ উইক, এটা কি আপনি এই উইকের দিন বাড়াইতে পারবেন? বলেন। পারবেন না। যখন নাম্বারটা স্পেসিফিক তখন দি নাম্বার অফ ব্যবহার করা হয়, আর যখন নাম্বারটা আনস্পেসিফাইড
মানে আমরা জানি না যে আসলেই কতজন। সাউন্ড কম মানে আমি বুঝলাম না, সাউন্ড তো জোরেই আসতেছে অনেক, আমি তো শুনতে পাচ্ছি। বাকিরা একটু জানান শুনতে পাচ্ছেন কিনা, ভাইয়ের অসুবিধা হচ্ছে। সো দি নাম্বার অফ ডেজ ইন এ উইক ইজ 7। সো এখানে আমরা দি নাম্বার অফ ব্যবহার করেছি কখন? এই ডিফারেন্সটা কোথাও লেখা নাই কিন্তু বইয়ে। জাস্ট আমাদের এটা কনসেপচুয়ালি মনে রাখতে হবে, যখন নাম্বারটা স্পেসিফাইড, উই নো দ্য এক্সাক্ট নাম্বার, তখন এটা আমরা দি নাম্বার অফ ব্যবহার করি। আর এই নাম্বার অফ ব্যবহার করি যখন অনেকেই, কিন্তু আমরা নাম্বারটা এক্স্যাক্টলি জানি না। মেনি মানে অনেকেই আসছিল। ঠিক আছে, অনুষ্ঠানে বললেন কে কে আসছিল, তবে অনেকেই আসছিল। ওকে। সো দেখেন, এই নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং টু দ্য ক্লাস পিকনিক, মানে আই ডোন্ট নো যে হুজ দ্য এক্সাক্ট নাম্বার, কিন্তু দি নাম্বার অফ স্টুডেন্টস ইজ গোয়িং টু দ্য ক্লাস পিকনিক মানে একদম নিশ্চিত। আমরা দি নাম্বার মানেই তো স্পেসিফিক হয়ে গেল, আমরা জানি দি মানে কি। দি কোন ধরনের আর্টিকেল? ডেফিনাইট আর্টিকেল, রাইট? সো তার মানে দি যখন ব্যবহার করা হচ্ছে তখন নাম্বারটা স্পেসিফাইড। দেখেন, দি নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ বিন কোশ্চেন্ড অন দিস ম্যাটার, অলরেডি এটা মডিফাই করেই ফেলছে। দেখেন, হু হ্যাভ বিন কোশ্চেন্ড মানে যে সকল লোককে কোশ্চেন করা হয়েছে, মানে নাম্বারটা স্পেসিফাইড। এটা পেছন দিয়ে মডিফাই করছে, নাম্বার ক্লারিফাই করে দিছে। তাহলে আইদার মডিফাইড থাকবে নাউনটা, অর নাম্বারটা স্পেসিফিক থাকবে। এখানেও নাম্বার স্পেসিফিক, কারণ যাদেরকে কোশ্চেন করা হয়েছে মানে হচ্ছে একদম এক্স্যাক্টলি বলছে কাদের কাদের ব্যাপারটা। তো দি নাম্বার অফ থাকলে এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়, যেহেতু নাম্বারটাকে একটা কালেকটিভ নাম্বার বিবেচনা করা হয়। ঠিক আছে, আপনারা জানেন যে কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে পারি, এটা জানেন কি না? আচ্ছা, পরে আমরা এটা শিখবো, যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো তখনই এই জিনিসটা ক্লিয়ার হবে যে আমরা কেন এটাকে আমরা এই নাম্বার অফের ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব এবং দি নাম্বার অফের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি। ওকে, জাস্ট আমি বললাম, এটা সাধারণত বলা থাকে বইয়ে যে দি নাম্বার অফ হলে, দি নাম্বার অফ হলে সিঙ্গুলার ভার্ব হবে এবং এ নাম্বার অফ হলে প্লুরাল ভার্ব হবে, এর বাইরে কিছু বলা থাকে না। দেন আছে লার্জ নাম্বার অফ অথবা স্মল নাম্বার অফ, আ লার্জ অ্যামাউন্ট অফ, আ স্মল অ্যামাউন্ট অফ। ঘটনা কি? নাম্বার থাকলে কি হবে? নাউনটা কাউন্টেবল নাউন হবে, আর অ্যামাউন্ট থাকলে নাউনটা কি হবে? আনকাউন্টেবল নাউন হবে। এটা তো আগেই বলছি, রাইট? আপনাদের কি করতে হবে? প্রত্যেকটা এই শীটটা পুরোটাই পড়তে হবে এবং প্রত্যেকটা এক্সাম্পল পড়তে হবে, কারণ এক্সাম্পল গুলো থেকেই কোশ্চেন আসবে। এখানে ক্লিস্টোফেল এবং ব্যারনস্টোফেল দুইটাই দেওয়া হয়েছে, যেহেতু দুইটা আমি অনুবাদ করছি, এককালে করছি, ওই বইয়ে প্রচুর ভুল আছে, এই জন্য আমি রেফার করি না আপনাদেরকে। ফার্স্ট ইয়ারে অনুবাদ করছিলাম, মানে ভর্তি হওয়ার আগে করছিলাম, ঢাকা ভার্সিটিতে ভর্তির আগে। সো এই বইয়ে প্রচুর বানান ভুল আছে, যারা টাইপ করছে ওর পরে এডিট করা হয় নাই, মানে দ্রুত সময়ে বের করা হয়েছে, 15 বা 20 দিনের মধ্যে, এই জন্য এটার অবস্থা করুন। ইয়েট এটা সেল হয় প্রচুর। আহ তাদের বললাম এডিট করতে, বাট আমি নিজেই সময় পাই না এডিট করার। তো যাই হোক, আহ আপনারা এই এক্সাম্পল গুলো পড়বেন, কারণ পরীক্ষাতে এটা এখান থেকে হুবহু কোশ্চেন আসে, একদম হুবহু। মানে যে এক্সাম্পল যেভাবে আছে এভাবেই কোশ্চেন আসে, আপনি মিলায় দেখবেন যে এখান থেকে সরাসরি কোশ্চেন পড়ছে, একদম এক্স্যাক্টলি আনসার গুলাই। সো আপনি এগুলো প্র্যাকটিস করে যাবেন। ওকে, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কিন্তু এটা থেকে কিন্তু কোশ্চেন আসবে চাকরির পরীক্ষাতে, বিবাহের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। হোয়াট এভার, উই আর ডান টুডে। আজকের কোশ্চেন হচ্ছে, আচ্ছা আমরা এটা অ্যাডভার্বের ক্লাসে আলোচনা করবো, অ্যাডভার্বের শিটে এটা আছে, হ্যাঁ, সামটাইম, সামটাইমস এন্ড সামটাইম, অ্যাডভার্বের শিটে এটা দেয়া আছে। সো তখন আমরা এটা নিয়ে আলাপ করবো, শিটের মধ্যেই আছে। ওকে। সো এনি কোশ্চেন? আজকে আমরা গল্প করতে পারি পড়ালেখা বাদ দিয়ে। আমি মেডিকেলে কেন পরীক্ষা দিব? আমি বললাম আমি এইচএসসি পড়ছি হিউম্যানিটিজে। আমি 3টে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি এবং 3টাতে চান্স পেয়েছি।